বহুদিন পরে কানু কাকাকে পাওয়া গিয়েছে। খুদে দলটার 4-5 জন সদস্য নাছোড়বান্দা। ভূতের একটা জমাটি গল্প শোনাতেই হবে। আজ সন্ধে থেকেই বর্ষার যে তাণ্ডব নৃত্য শুরু হয়েছে তাতে আর লেখাপড়ায় কারোর মন বসবার কথা নয়। মাথা নেড়ে কানু কাকা বলল, তোরা তো জানিস আমি ভূত ভূত কোনো কালে মানি না, দেখার সৌভাগ্য হয়নি এ জীবনে। কানু কাকার কথা অগ্রাহ্য করে ওরা 5 জন গিয়ে পিঠে কিল বিলিয়ে উঠল। জোরালো দাবি, আজকের দিনে একটা জমাটি ভূতের গল্প চাই। কানু কাকা ওদের নিরস্ত করার চেষ্টা করলো, কিন্তু কোনো কথায় কোনো কাজ হলো না। এক সময় কানু কাকা গম্ভীর হলো, মাথা দোলাতে লাগলো। খুদে দলটা কানু কাকার এই অভিব্যক্তির অর্থ বোঝে, অর্থাৎ জমাটি কোনো গল্প একটা মাথায় ঘুরছে। খানিকক্ষণ নীরবে মাথা দোলাবার পর গম্ভীর স্বরে সকলের উদ্দেশ্যে বললেন, বেশ, বলতে পারি, কিন্তু রাতে যদি ভয় পাও বাছাধনেরা, তাহলে একটা একটা করে ধরে সবাইকে ভীষণ বকবো কিন্তু। কানু কাকাকে ঘিরে ওরা বসলো কজন। কানু কাকা বলল, ঘটনাটা হচ্ছে গিয়ে প্রায় 100 বছরের পুরনো। আমার দাদুর বাবা রামরতন মুখুজ্জে ছিলেন নবদ্বীপের সেই সময়ের বিখ্যাত ডাক্তার। রামরতন ডাক্তার বললে এক ডাকে নবদ্বীপ, কৃষ্ণনগর, আশেপাশের গ্রামের মানুষ চিনত। শুধু চেনাই নয়, দেবতার মতো করে পুজো করত। রামরতনবাবু ছিলেন একজন সৎ আদর্শ পুরুষ। যেমন বিদ্বান তেমনই বুদ্ধিমান। রোগীর বিছানার পাশে এসে বসলেই অর্ধেক রোগ সেরে যেত। বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন, এমনকি বিনা পয়সায় রোগী দেখেছেন। একদিন গঙ্গা পার হয়ে কয়েকজন লোক দুপুরবেলা এলো অসুস্থ রোগীর খবর নিয়ে। রোগী এক মহিলা, বহুদিন থেকেই তিনি অসুস্থ। সকলে ভেবেছিল সাধারণ কিছু, কিন্তু দিনে দিনে রোগীর অবস্থা খারাপের দিকে যেতে থাকে। ডাক্তার রামরতনবাবু রোগের বিবরণ শুনে তখনকার মতো একটা ওষুধ দিয়ে বললেন, এখানকার কাজ শেষ হলেই আমি বিকেলের মধ্যেই রোগী দেখতে যাব, চিন্তার কোনো কারণ নেই। রোগী দেখা শেষ হতে সময় লেগে গেল। কোনো রকমে মুখে দুটো কিছু দিয়েই ছুটলেন খেয়াঘাটের দিকে। তখন বিকেল 5টা, গ্রীষ্মের দিন। সেদিনটা ছিল বৈশাখ মাসের শেষ দিন। অনেকক্ষণ থেকেই আকাশে মেঘ জমেছিল। হঠাৎ আকাশ অন্ধকার করে ঝড় উঠল। কাল বৈশাখী। শুকনো গাছের পাতা, গাছের আস্ত আস্ত ডালপালা, তার সঙ্গে যত রাজ্যের ধুলো প্রচণ্ড বেগে উঠতে লাগলো সব। নিমেষে চারিদিক অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ চলল এমন তাণ্ডব ঝড়। রামরতনবাবু ভারী বিপদে পড়লেন। কি হবে এখন? এই ঝড়ের মধ্যে খেয়াঘাটে পৌঁছনোই তো অসম্ভব, নৌকা পাওয়া তো আরও অসম্ভব। পেলেও গঙ্গা পার হওয়া যাবে না, অথচ রোগীর কাছে তো যেতেই হবে। একটা চালা ঘরের নিচে তখনকার মতো দাঁড়িয়ে পড়লেন তিনি। একটু পরে ঝড়টা কমল, কিন্তু বৃষ্টি শুরু হলো। বৃষ্টিকে গ্রাহ্য না করেই তিনি রাস্তায় নেমে পড়লেন। কোনো ক্রমে খেয়াঘাটে পৌঁছানো গেল। ধারে কাছে কোনো জনপ্রাণী নেই দেখছি। দিনের আলো সব ঢেকে গিয়েছে। মাঝে মাঝে চোখ ঝলসানো বিদ্যুতের আলোয় নদীটাকে দেখে বুকের রক্ত হিম হয়ে আসছে রামরতনবাবুর।
রামরতনবাবু ফিরে যাবেন ভাবলেন, কিন্তু ফিরে যেতে মন চাইছে না তার। তিনি ডাক্তার, সামনে মরণাপন্ন রোগী, এ অবস্থায় পালানো ঠিক নয়। বিশেষ করে তার পথ চেয়ে বসে আছে একদল মানুষ, তিনিই তাদের সব আশা ভরসা। বৃষ্টির জোর ক্রমেই বাড়তে লাগলো। নিরুপায় হয়ে একা ওই অন্ধকারে দুর্যোগের মধ্যে দাঁড়িয়ে রইলেন। বয়স এখন 60-এর কাছাকাছি। সাঁতার দিয়ে গঙ্গা পার হওয়াও তার পক্ষে সম্ভব নয়। বিদ্যাসাগর মশাই যা পেরেছিলেন তা কি সকলের পক্ষেই সম্ভব? বৃষ্টির ধারা ভীষণভাবে গায়ে বিঁধছে। ওষুধের বাক্সের মধ্যে জল ঢুকে গেলে আর এক বিপদ। শেষে ফিরে যেতেই মনস্থ করলেন তিনি। পরে ঝড় জল কমলে তখন না হয় যাবেন। খানিকটা চলে আসার পর রামরতনবাবুর মনে হলো কেউ যেন ডাকছে। থমকে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু কিছুই শুনতে পেলেন না। হয়তো মনের ভুল। কোনো কিছু শুনতে না পেয়ে আবার হাঁটতে লাগলেন। ডাক্তারবাবু! এবারে কিন্তু ডাক্তারবাবু ডাকটা স্পষ্ট শুনতে পেলেন তিনি। বিদ্যুতের আলোয় রামরতনবাবু একটা নৌকা দেখতে পেলেন। আশ্চর্য হয়ে বললেন, এই অবস্থায় নৌকা কোথা থেকে এলো? এবারে তিনটে মানুষকে এক ঝলক দেখতে পেলেন। পাড়ের দিকে চেয়ে তারা দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যেই লোক তিনটে কাছে এলো। তিনজনই রামরতনবাবুর পরিচিত মাঝি, খেয়া পারাপার করে। ওই ঝড় বৃষ্টির মধ্যেই প্রণাম করল। বহুক্ষণ ধরে বৃষ্টির জলে ভিজে ওদের হাত পা সব ঠান্ডা হয়ে গিয়েছে। পা ছুঁতেই টের পেলেন তিনি। আমরা নৌকা নিয়ে আপনার জন্য এসেছি ডাক্তার কর্তা। রোগীর অবস্থা বেজায় খারাপ। আপনারে নিতে এসেছি কর্তা। সে তো বুঝলাম, কিন্তু এই দুর্যোগের মধ্যে এখন কি করে যাব? মাঝিরা বলল, চলুন না ডাক্তার কর্তা, আমাদের সে আপনার প্রাণের দাম ঢের বেশি, আমরা ঠিকই যাব। ওই ঝড় বৃষ্টির মধ্যেই মাঝিরা নৌকো ছাড়ল। প্রতি মুহূর্তেই মনে হচ্ছে এই বুঝি নৌকা ডুবে যাবে। তিনজনে মিলে অসম্ভব দক্ষতায় নৌকা এগিয়ে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টির তাণ্ডব আরও বাড়ল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, শুধু মাঝে মধ্যে বিদ্যুতের চমকে চারিদিক দিনের আলোর মতো স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এভাবে প্রকৃতির সঙ্গে যুদ্ধ চালিয়ে বেশি দূর এগোনো গেল না। মাঝি নৌকা থামাতে বাধ্য হলো। ওরা চারজন এসে উঠল ফাঁকা মাঠের মধ্যে ছোট্ট একটা কুঁড়ে ঘরে। ধারে কাছে কোনো জনবসতি নেই। গঙ্গার পাড়, চারিদিকে ধুধু মাঠ, এর মাঝে ছোট্ট একটা কুঁড়ে ঘর। প্রয়োজনে এটা মাঝিরাই ব্যবহার করে। আলো জ্বালাবার সব ব্যবস্থাই আছে ঘরটার মধ্যে। তারা একটা লম্ফ জ্বালালো। ঘরের মধ্যেটা শুকনো, বৃষ্টির জল ভেতরে ঢুকতে পারেনি। ঘরটা কাঠের খুঁটি আর বাঁশের বেড়া দিয়ে তৈরি। মাথায় খড়ের চাল, খেজুর পাতা দিয়ে বোনা একটা মাদুর কাঁচা মাটির ওপর বিছানো। চারজনে তার ওপরে বসল। ডাক্তারবাবু বাক্স খুলে খানিকটা শুকনো কাপড় বের করে মাথা আর গায়ে জল মোছার চেষ্টা করলেন। এই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ঘরটা ভেঙে পড়ার একটা আশঙ্কা উকি দিল রামরতনবাবুর মনে। তিনি ভালো করে ঘরের চারিদিকে চোখ ফিরিয়ে দেখতে লাগলেন। ঘরের ফাঁক ফোকর দিয়ে অদ্ভুত শব্দে বাতাস ঢুকছে। লম্ফোর আলোটা বেজায় কাঁপছে। তার মনের কথা বুঝতে পেরে তারা বলল, আপনার ভয় নেই ডাক্তার কর্তা, এই ঘর খুবই পাকা পুক্ত, জড়িয়ে ভাঙবো না। মাঝি বিনীতভাবে হাত জোড় করে বলল, অপরাধ যদি না নেন ডাক্তারবাবু, একটু তামাক খাবেন? রামরতনবাবু তামাক খেতে বড় ভালোবাসতেন।
এমন দিনে জমিয়ে তামাক খাওয়ার মজাই আলাদা। সব ব্যবস্থা যখন আছে তখন খেলে মন্দ কি? রামরতনবাবুর সম্মতি পেয়ে ওরা তামাক সাজাতে লাগলো। প্রথমটায় ডাক্তারবাবুর সামনে মাঝিদের একটা সংকোচ লাগছিল। কিছুক্ষণ গল্পগুজব চলতে চলতে সংকোচের মাত্রাটা কমে এলো। রামরতনবাবুও ছিলেন সরল সাদাসিধে মানুষ। মানুষকে যোগ্য সম্মান দিতেন তিনি। গল্প বেশ জমে উঠল। মাঝিরা তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলল। ভূতের গল্প, বাঘের কাহিনী, নৌকা ডোবার ঘটনা শুনতে ভালোই লাগছিল রামরতনবাবুর। এভাবে ঘন্টা তিনেক সময় কেটে গেল। ঝড় জলের তাণ্ডব নৃত্য একটু কমে এলো যেন। তিনি ঘড়ি দেখলেন, রাত্রি 10টা। আজ রাতে আর কোনোভাবেই গঙ্গা পার হয়ে রোগীর বাড়ি যাওয়া সম্ভব নয়। মাঝিরাও সেই পরামর্শই দিল। কিন্তু এভাবে আর বসে থাকতে মন চাইছে না, এখন বাড়ি ফিরতে হবে। বৃষ্টির জোর সামান্য কমলেও এর মধ্যে পায়ে হেঁটে বাড়ি ফেরা দুষ্কর। তবুও যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন রামরতনবাবু। ওকে উঠে দাঁড়াতে দেখে মাঝিরা একসঙ্গে বাধা দিয়ে উঠল। এই ঝড় বৃষ্টিতে যাওয়াটা ঠিক নয়, আর একটু বসুন না ডাক্তারবাবু। রামরতনবাবু বললেন, না হে, আর বসে থাকলে চলবে না, এবারে ফেরা দরকার। ওকে নিরস্ত না করতে পেরে মাঝিরা বলল, বেশ, চলেই যখন যাবেন তাহলে যাওয়ার আগে আর একটু তামাক খেয়ে যান। দ্রুত হাতে মাঝিরা তামাক সাজার কাজে ব্যস্ত হলো। রামরতনবাবুর মন তখন বাড়ির দিকে। আর বসতে ইচ্ছে করছে না রামরতনবাবুর। মাঝিদের কথায় বাধা দিয়ে তিনি বললেন, না হে, তোমরা বসো, বৃষ্টি থামলে বাড়ি যেও, আমি এখনই যাই। এর আগুন তখন বেশ জ্বলছে। ডাক্তারবাবুকে তামাক খাওয়াবার জন্য সকলেই ব্যস্ত। ওরা বাধা দিয়ে আবার বলল, আমাদের কথা অগ্রাহ্য করে যাবেন না ডাক্তারবাবু। এই তামাকটুকু খেতে খেতেই দেখবেন সব কমে যাবে, সবাই একসঙ্গেই ফিরব। রামরতনবাবু ছিলেন এক কথার মানুষ। যা কথা সেই কাজ। যাওয়ার জন্য তিনি মনস্থির করে ফেলেছেন। রামরতনবাবুকে তারা আর জোড়াজুড়ি করতে সাহস পেল না। হাতের বাক্সটা নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। ঝড়টা থেমে গেছে, তবে বৃষ্টি বেশ জোরেই পড়ছে। এখান থেকে রামরতনবাবুর বাড়ি হাঁটা পথে অনেকটাই। চশমাটাও চোখে দেবার উপায় নেই। অন্ধকারে ধীরে ধীরে পা ফেলতে লাগলেন। একবার মনে হলো, কত করে বলছিল ওরা, আর একটু বসে তামাক খেয়ে এলেও মন্দ হতো না। এই বৃষ্টিতে পথ চলতেও বেশ অসুবিধে হচ্ছে। আর ঘন্টা খানেকের মধ্যে বৃষ্টি নিশ্চয়ই কমতো, তখন বাড়ি ফিরলেও চলতো। এইসব 7-5 ভাবতে ভাবতে তিনি এগিয়ে যাচ্ছেন। হঠাৎ বিদ্যুতের প্রচণ্ড ঝলকানিতে রামরতনবাবুর চোখ ধাঁধিয়ে গেল। পরে পৃথিবী কাঁপানো বিকট শব্দ। চলার শক্তি হারালেন তিনি। বাড়ি ফেরা এখন আর সম্ভব নয়। ওরা এত করে তামাকটুকু খেয়ে আর একটু অপেক্ষা করার কথা বলল। ওদের কথা শোনাই ভালো ছিল। তাতে আমার আরেকটু রাত হলে হতো, কিন্তু কোনো ক্ষতি ছিল না তাতে। 3-4 আগে এমন ঝড় বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলেন এক রোগীর বাড়িতে। সেদিনও বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। শেষে আবার মাঝিদের কুড়েঘরটার দিকে পা বাড়ালেন তিনি। দরজা ঠেলে ভেতরে মুখ বাড়িয়ে কিছুই নজরে এলো না। ঘরে আলো নেই, এক্কেবারে অন্ধকার। তাহলে কি রামরতনবাবুর এখান থেকে চলে যাবার পরেই ওরা চলে গিয়েছে? পরক্ষণেই টিকের একটা ক্ষীণ আগুন নজরে এলো। তাহলে তো ওরা ঘরেই আছে। রামরতনবাবু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার হে, আলো নিভিয়ে বসে আছো? কথার কোনো উত্তর না পেয়ে বিস্মিত হলেন। কেউ কোনো কথা বলছে না, অথচ টিকের আগুন জ্বলছে। বাক্স হাতড়িয়ে একটা দেশলাই বের করলেন। সঙ্গে একটা বাতি ছিল। বাতির আবছা আলোয় দেখলেন 3 জনে আগের মতো বসে বসে তামাক খাচ্ছে।
একজনের হাতে হুঁকো। রামরতনবাবুর কথায় উত্তর না দেওয়ার জন্য তিনি ক্ষুব্ধ হলেন। কি ব্যাপার, কথার উত্তর দিচ্ছ না যে? তোমরা অত করে বললে তাই তো ফিরে এলাম। মাঝি তিনজন তবু কোনো কথার উত্তর দিল না। ওদের অভিমান হয়েছে। এত করে রামরতনবাবুকে তারা তামাক খাওয়ার কথা বলেছিল, আর একটু বসে খেতে বলেছিল। ওদের কথা না শুনে উনি উঠে চলে গিয়েছিলেন। হুঁকোটা হাত বাড়িয়ে নিতেই অদ্ভুত কাণ্ড। একজনের গায়ের সঙ্গে আরেকজনের সামান্য ছোঁয়া লাগতেই জলজ্যান্ত বসে থাকা তিনজন মানুষ মাটিতে গড়িয়ে পড়ল। রামরতনবাবু সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ঘটনাটা বুঝতে দেরি হলো না তার। তিনি ঘর ছেড়ে চলে যাওয়ার পরেই চোখ ধাঁধানো যে বাজটা পড়েছিল, সেটা ওই ঘরটার ওপরেই পড়েছিল। বাজ পড়ে তিনজনেরই মৃত্যু হয়েছে। সেই সময়টুকুর জন্য রামরতনবাবু বেরিয়ে এসে প্রাণে বেঁচে গিয়েছেন। তিনজন মৃত মানুষের মধ্যে বসে থাকতে পারলেন না তিনি। ভীষণ ভয় চেপে বসতে লাগলো মনে। নিমেষে সর্বাঙ্গ ঘেমে উঠল, নাক কান দিয়ে উত্তাপ বেরোচ্ছে। কম্পিত পায়ে বাক্সটা হাতে নিয়ে বেরিয়ে পড়লেন রামরতনবাবু। কাছেই শঙ্করী মণ্ডলের বাড়ি। তিনি ঠিক করলেন তাকে গিয়ে এই ঘটনাটা জানাবেন। বৃষ্টিটা এখন একেবারে থেমে গিয়েছে। আকাশে তারাও ফুটেছে। মাঠের এখানে ওখানে জল জমেছে। গঙ্গার তীব্র স্রোতের শব্দ কানে আসছে। এখান থেকে রামরতনবাবুর বাড়ি অনেকটা পথ। আজ রাতে ফেরা সম্ভব না। জীবনে বহু মৃত মানুষের সঙ্গে রাত কাটিয়েছেন তিনি। কোনোদিনও এতটুকু ভয় পাননি, কিন্তু আজ তাকে ভয় চেপে ধরেছে। কেউ কেউ আছেন? কেউ কেউ আছেন বাড়িতে? এই দুর্যোগের রাতে রামরতনবাবুকে দেখে শঙ্করী মণ্ডল বিস্মিত হলেন। রামরতনবাবু বললেন, আজ আজ রাতটা আমি এখানেই কাটাতে চাই। অসময়ে তার বাড়িতে আসার কারণটা জানালেন রামরতনবাবু। সব শুনে সমাদর করে বসালো শঙ্করী মণ্ডল। শুনতে শুনতে ভদ্রমহিলার চোখ স্থির হয়ে যায়। ভয়ার্ত দৃষ্টিতে সে তাকিয়ে আছে রামরতনবাবুর মুখের দিকে। শঙ্করী মণ্ডলের এমন আচরণের কারণ বুঝতে পারলেন না রামরতনবাবু। ভুরু কুঁচকে তিনি বললেন, তুমি এভাবে আমার দিকে চেয়ে আছো কেন হে? ভূত দেখেছ নাকি? কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে থাকার পর কম্পিত স্বরে শঙ্করী মণ্ডল বলল, আমার অপরাধ নেবেন না ডাক্তারবাবু। আপনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এই অধমের ঘরে রাত কাটাবেন, এতে আমি ধন্য। তবু বলছি, আপনাকে থাকতে দেওয়ার আগে একবার ছুঁয়ে দেখব। এমন কথার পরে কোনো কথা মুখে আনলেন না রামরতনবাবু। শুধু বিস্ময়ে চেয়ে রইলেন শঙ্করী মণ্ডলের দিকে। তার কথার অর্থটা পরিষ্কার হলো না। শঙ্করী মণ্ডল বলল, আপনি আজ যে মাঝি তিনজনের বাজ পড়ে মরার কথা বললেন, তারা ঠিক 4 দিন আগে ওই ঘরে বাজ পড়ে মারা গিয়েছে। রামরতনবাবু নির্বাক। ঘরের মধ্যে একটা অদ্ভুত স্তব্ধতা। কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন রামরতনবাবু। হঠাৎ মনে পড়ল, নদীর পাড়ে মাঝি তিনজন যখন তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল, তখন ওদের হাতগুলো ভীষণ ঠান্ডা মনে হয়েছিল। শুকনো গলায় শঙ্করী মণ্ডল জানতে চাইল, আপনি কাদের নৌকায় চেপেছিলেন ডাক্তারবাবু? কাদের সঙ্গে বা এতক্ষণ ওই ঘরে কাটিয়ে এলেন? কোনো কথা বলতে পারলেন না রামরতনবাবু। ভাবলেশহীন মুখে তাকিয়ে রইলেন শঙ্করী মণ্ডলের দিকে।
এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ক্লিক দ্য শোজ লিঙ্ক and enjoy watching the video.